আসসালামু আলাইকুম। যারা ভাপা পিঠা তৈরি করতে পারেন না তাদের জন্য ভাপা পিঠার A to Z সম্পূর্ণ ডিটেলস রেসিপি নিয়ে আজ এসেছি। চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণভাবে নরম তুলতুলে পিঠার রেসিপি দিতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করছি এই ভিডিও দেখার পর আপনাদের ভাপা পিঠা আর কখনো শক্ত হবে না বা ভেঙে যাবে না। আজ একই রেসিপিতে আপনাদের দুই ধরনের ভাপা পিঠা তৈরি করে দেখাবো। যার যেভাবে পছন্দ সেভাবে তৈরি করে খেতে পারবেন। ইনশাল্লাহ পিঠা খেয়ে সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি রেসিপিটি মনোযোগ সহকারে দেখবেন। পারফেক্ট ভাপা পিঠা তৈরি করার জন্য আপনার সেদ্ধ চাল এবং আতপ চাল দুই ধরনের চালের গুঁড়াই লাগবে। আমি প্রথমে 3 কাপ সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। আর এই সেদ্ধ চালের গুঁড়োটি আমার ডিপ ফ্রিজে ছিল, বের করে আধা ঘন্টার মতো খোলা রেখে দিয়েছিলাম। আর লাগছে আতপ চালের গুঁড়া। এখানে 1 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এই পরিমাণ পিঠা তৈরিতে 3:1 রেশিওতে আপনারা পিঠা তৈরি করবেন, দেখবেন পিঠার মান খুবই ভালো হবে। আর দু ধরনের চালের গুঁড়ো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আমার সেদ্ধ চালের গুঁড়োটি ডিপ ফ্রিজে ছিল আর আতপ চালের গুঁড়োটি শুকনো ছিল। আমি দুটো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের টেস্ট বুঝে লবণ অ্যাড করবেন। লবণ দেওয়ার অংশটি ভিডিওতে স্কিপ হয়ে গেছে, এজন্য দুঃখিত। লবণ দেওয়ার পর শুকনো চালের এই গুঁড়োগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব। আমি এখানে 4 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি নিয়েছি। ব্যবহার শেষে আমি আপনাদের বলে দেব কতটুকু পানি লেগেছে। আপনাদের চালের গুঁড়া অনুসারে কম বেশি লাগতে পারে। শুকনো চালের গুঁড়া হলে বেশি লাগবে, আর সবগুলো যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে আরও কিছুটা কম লাগতে পারে। আপনাদের সুবিধার্থে এই অংশটি আমি স্কিপ করছি না। আমি আপনাদের দেখিয়ে দিতে যাচ্ছি কিভাবে আমি এই চাউলের গুঁড়োটিকে ভাপা পিঠার জন্য তৈরি করে থাকি। আমি হাত দিয়ে আস্তে আস্তে করে পানির সম্পূর্ণ অংশটি চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। এভাবে আমি কয়েকবারে চাউলের গুঁড়ার সাথে পানি মিক্স করে নিচ্ছি। একবার পানি ভালোভাবে মিশানোর পর আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে চেক করে নিচ্ছি পিঠার ডো ঠিকমতো হয়েছে কিনা। পানি দেওয়ার পর চাউলের গুঁড়া যে বড় বড় দানা তৈরি হয় সেগুলো হাতের সাহায্যে ভেঙে দিব। ভেঙে ছোট ছোট দানায় পরিণত করে নিব। আর শুকনো যে অংশগুলো আছে সেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি চেষ্টা করছি ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলার। তারপরে যদি আপনারা কোনো অংশ বুঝতে না পারেন তবে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে ডিটেলসে বলার জন্য। কিছুক্ষণ মাখানোর পর আমি হাতের সাহায্যে মুট করে দেখছি যে ডোটি তৈরি হয়েছে কিনা। আমি মুট করার পর ঠিকই সেটি মুট হয়েছে, কিন্তু হালকা চাপ দেওয়ার পর পাউডারের মতো ভেঙে যাচ্ছে। কোনো প্রকার ছোট দানা তৈরি হয়নি। তাই আমি এখানে আরও কিছুটা পানি ব্যবহার করছি। আপনারা সেই বুঝে পানি ব্যবহার করবেন। মাখানোর সময় বড় বড় দানাগুলোকে হাত দিয়ে ভেঙে দিবেন, কারণ এখানেই সবগুলো পানি জমা থাকে। আর এই দানাগুলো ভেঙে দিলে ছোট ছোট দানা তৈরি হবে। এভাবে আপনারা পানি দিয়ে বারবার বুঝে তারপর পিঠা তৈরি করবেন। এই পিঠায় যদি আপনারা পানি কম ব্যবহার করেন তবে এই পিঠা খেতে ভালো হবে না, কিছুটা গলায় আটকে আসবে এবং খেতে ভালো লাগবে না। আর যদি পর্যাপ্ত পরিমাণ পানি বুঝে ব্যবহার করতে পারেন তবে পিঠাগুলো যেমন সফট হবে তেমন খেতেও খুব ভালো হবে। আমি শেষে আরও কিছু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। এবারও আমি কিছু পানি দিয়ে মেখে নিচ্ছি আর দানাগুলোকে ভেঙে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি এখানে কতটুকু পানি ব্যবহার করেছি। আমি 1 কাপ পানি নিয়েছিলাম, সেখান থেকে আর কিছুটা পানি বেঁচে গেছে। তবে আমি এখানে আরও কিছুটা পানি ব্যবহার করব, যেহেতু আমার মনে হচ্ছে এখানে পিঠাতে পানির পরিমাণটা এখনও যথেষ্ট পরিমাণ হয়নি। উপরের অংশটা কিছুটা ভেজা মনে হলেও নিচের অংশে এখনও পানি খুব ভালোভাবে লাগেনি। তাই আপনারা সেটা
খেয়াল করে দেখবেন যে সবগুলো ঠিক আছে কিনা। এই যে হাতের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিছু অংশ এখনও দলা পাকায়নি, যেগুলো চাউলের গুঁড়ার মতোই মনে হচ্ছে। তাই এখানে আরেকটু পানির প্রয়োজন আমার মনে হচ্ছে। এখানে আমি শেষে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। সবশেষে আমার প্রায় 1 টেবিল চামচের মতো পানি থেকে গিয়েছে। এই পানিটি আমি আর ব্যবহার করব না। যেহেতু আমার আতপ চালের গুঁড়াটি শুকনো ছিল, তাই আমার এখানে অল্প পরিমাণ পানি বেশি লেগেছে। আর যদি সেটা ভেজা হতো তাহলে আরও কিছুটা পানি কম লাগতো। তো আমার এখানে প্রায় 1 টেবিল চামচের মতো পানি থেকে গিয়েছে। আর আপনারা যদি দুটোই শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেন তবে সেক্ষেত্রে আপনাদের আরও বেশি পরিমাণ পানি লাগবে। এবার এই ডোটিকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তাহলে এইগুলো সবগুলো পানি অ্যাবজর্ব করবে, খুব সুন্দর একটি টেক্সচারে চলে আসবে। আর আপনারা যদি শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেন তবে সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিবেন, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে। আপনারা ভিডিওটি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার ডোটি কতটা পারফেক্ট হয়েছে, কিছুটা ভেজা ভেজা হয়েছে। এবং আমি যখন মুট করেছি সুন্দর একটি মুঠি তৈরি হয়েছে, আর এবং এর ভাঙার পরে ছোট ছোট দানা তৈরি হচ্ছে। আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। সুজির চাইতে একটু বড় বড় দানা তৈরি হয়েছে, দেখুন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ভাপা পিঠার জন্য এই ডোটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটি দানাই সুজির চাইতে বড় বড় দানা তৈরি হয়, তাহলেই বুঝবেন পিঠা খুব সুন্দর হবে। আর যদি সুজির মতো না হয়, কম হয়, তাহলে আপনারা আরও কিছুটা পানি ব্যবহার করে নেবেন। এবার এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমার এতটুকু পানি বেঁচে গিয়েছে 1 কাপ থেকে। 10 মিনিট পর এগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যেভাবে রেগুলার ভাপা পিঠার ডোটি ছেঁকে নেওয়া হয়। দেখুন, ছেঁকে নেওয়ার আগেই আমার এই ভাপা পিঠার ডোটি সুন্দর দানাদারভাবে তৈরি হয়ে গেছে দেখা যাচ্ছে। এবার একটি বড় ছিদ্রযুক্ত ছাঁকনি বা যে কোনো ঝাঁপির সাহায্যে আপনারা ছেঁকে নিতে পারেন। আমি এখানে একটি স্টিলের ছাঁকনি ব্যবহার করছি ছেঁকে নেওয়ার জন্য। এবার পিঠার এই ডোগুলোকে হাতের সাহায্যে আমি চেলে নিব। যদি সরাসরি না পড়ে তবে হাত দিয়ে কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার ডোটিকে আপনারা ছেঁকে নিতে পারেন, তাহলে চালাটা খুব সহজে হয়ে যাবে এবং তাড়াতাড়ি হবে। আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি হাত দিয়ে আলতো হাতে চেলে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ পিঠার ডোটিকে চেলে নিব। আর যদি আপনাদের কাছে খুব বেশি ভেজা মনে হয় তবে সেই ক্ষেত্রে কিছুটা চালের গুঁড়া ব্যবহার করে সেই ভেজা ভাবটি দূর করতে পারেন। তবে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে এক্সট্রা করে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে না হয়। 1 ভাগে আমার চালের গুঁড়া চালা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এমন হয়েছে। এরপর আমি সবগুলো চালের গুঁড়া একই পদ্ধতিতে চেলে নিব। এই অংশটি আমি নতুন করে দেখাইনি, এক্ষেত্রে ভিডিও বড় হয়ে যাবে। এমনিতে ডিটেলসে দিতে গিয়ে আমার ভিডিওটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। একটু ডিটেলসে দেখেন প্রত্যেকটি পিঠার দানাগুলো কত সুন্দর হয়েছে, আপনার সুজির চাইতে বড় দানা। বাজারে যে ভাপা পিঠা তৈরির রেগুলার পাতিলগুলো পাওয়া যায়, আমি সেরকমই একটি পাতিলে ভাপা পিঠা তৈরি করব। এজন্য পাতিলটি চুলায় বসিয়ে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পিঠা মুড়িয়ে ভাপার জন্য আমি এরকম একটি ছোট কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এটা আমার একটি সিল্কের কাপড়, আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন। আর এরকম একটি মাটির মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মাটির তৈজসপত্র বিক্রি করে সেখানে পেয়ে যাবেন, বা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এই পিঠাটি তৈরি করতে পারবেন। এজন্য আমি প্রথমে সেই ডাইজের মধ্যে কিছুটা ভাপা পিঠার ডো নিয়ে নিচ্ছি। এরপর এর উপরে কিছুটা নারকেল আর কিছুটা গুড় দিয়ে নিচ্ছি। গুড় আর নারকেলের পরিমাণটা আমি বলিনি। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা গুড়ের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিবেন, যারা কম পছন্দ করেন তারা কমিয়ে দিতে পারবেন। আর নারকেলের ক্ষেত্রেও সেম, যারা নারকেল খেতে পছন্দ করেন তারা সেই অনুযায়ী নারকেল দিবেন। আর কেউ যদি নারকেল পছন্দ না করেন তবে সেক্ষেত্রে আপনারা নারকেলটা এখানে স্কিপও করতে পারেন। আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তাই আমি এখানে অল্প পরিমাণে গুড় ব্যবহার করেছি। এরপর উপর দিয়ে আরও কিছুটা
পিঠার ডো দিয়ে দিচ্ছি, দিয়ে আঙ্গুল সোজা করে বাড়তি অংশটা ফেলে আলতো হাতে চেপে দেব। মোটেও জোরে করে প্রেস করব না, তাহলে পিঠা শক্ত হয়ে যাবে। চেষ্টা করবেন যাতে পিঠার বেশি চাপ না পড়ে, আলতো হাতে যাতে শুধু পিঠাগুলো আটকে থাকে সেটাই চেষ্টা করবেন। তাহলে আর আপনাদের পিঠা শক্ত হবে না বা আটা আটা হয়ে যাবে না। এবার সেই কাপড়ের সাহায্যে এই মোলটিকে জড়িয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটি করেছি। এবার এই ডাইসটিকে আগে থেকে যে পানিটি আমি ফুটতে দিয়েছি, যখন এটিতে বলক চলে আসবে তখন তার উপর এই ডাইসটি বসিয়ে দিব, যেভাবে রেগুলার ভাপা পিঠা তৈরি করা হয়। এবার কাপড়টি সরিয়ে উপর থেকে ডাইসটি সরিয়ে কাপড় দিয়ে পিঠাটিকে জড়িয়ে নিব। এরপর একটি ঢাকনা দিয়ে দিব। আপনারা যে কোনো ঢাকনা ব্যবহার করতে পারেন। আমি এখানে মাটির একটি ঢাকনা ব্যবহার করেছি। এই পিঠাটি হতে খুব বেশি সময় লাগে না। মাটির ঢাকনা দেওয়ার ফলে এর বাষ্প খুব একটা বেশি বের হয় না, এজন্য 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই পিঠা তৈরি হয়ে যায়। আমার এখানে এই পিঠাটি তৈরি হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে পিঠাটি চেক করে নিচ্ছি। যখন দেখব পিঠাটি চাপ দেওয়ার ফলে ডেবে যাচ্ছে না, উপর দিকে উঠে আসছে, তাহলে বুঝতে হবে পিঠাটি হয়ে গিয়েছে। এবার আমি একটি চামচের সাহায্যে পিঠাটি নামিয়ে নিচ্ছি। কাপড়টি ধরে একটু ফাঁক করেই পিঠাটি নামিয়ে নিচ্ছি। পিঠাটিকে আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি, আর পিঠাটি আপনাদের ভেঙে দেখাচ্ছি পিঠাটি কতটা পারফেক্ট হয়েছে। এই পিঠাটি একদম নরম এবং তুলতুলে হয়েছে, খেতেও হয়েছে মজাদার। আশা করছি আপনারা এই ভিডিও দেখে যদি পারফেক্ট রেসিপিতে পিঠা তৈরি করেন, তাহলে আপনাদের পিঠাটিও আমার পিঠাটির মতো নরম হবে। আমি আরেকটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি কিভাবে আমি পিঠা তৈরি করেছি। প্রথমে কিছুটা চাউলের গুঁড়া নিয়ে আলতো হাতে ছড়িয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব নারকেল কোড়ানো এবং পরিমাণ মতো গুড়। গুড়টিকে আমি কুচিয়ে নিয়েছিলাম, যেটি বলতে ভুলে গিয়েছি। আপনারা ছুরি বা বটির সাহায্যে গুড়টি কুচিয়ে নিয়ে তারপর দিবেন, তাহলে পিঠার সব দিকে গুড় সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এবং সবশেষে উপর থেকে গুঁড়া ছড়িয়ে দিয়ে আলতো হাতে চেপে দিব। খুব বেশি জোরে চাপবো না। এই জায়গাটি আমি আপনাদের বারবার মনে করিয়ে দিচ্ছি যে আপনারা এই অবস্থায় কোনোভাবে খুব বেশি চাপবেন না। বেশি চাপলে পিঠা শক্ত হয়ে যাবে এবং আটা আটা হয়ে যাবে। তাই খুব আলতো হাতে পিঠাগুলোকে চেপে উঠাবেন, যাতে এমনভাবে চাপবেন যাতে পিঠা বানানোর পর ভেঙে না যায়, আবার শক্ত না হয়ে যায়। সেম পদ্ধতিতে সেগুলোকে আমি আবার ভাপে দিয়ে নিচ্ছি। এখানে আমি নতুন করে দেখাইনি। আপনারা কিভাবে বুঝবেন পিঠা হয়েছে কিনা? যখন দেখবেন পিঠা চাপ দিলে ডেবে যাচ্ছে, তখন বুঝবেন পিঠা হয়নি। এখানে আমি কিছুটা আগে আপনাদের দেখানোর জন্য পিঠাটি চেক করে দেখাচ্ছি। পিঠাটি চাপ দেওয়ার ফলে কিছুটা গর্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবার ঢাকা দিয়ে নিচ্ছি এবং আরও কিছুক্ষণ পর আমি আপনাদের আবার দেখাচ্ছি। এবার পিঠা কিন্তু গর্ত হচ্ছে না চাপ দেওয়ার ফলে, পিঠাটি তৈরি হয়ে গিয়েছে। এবার এই পিঠাটিকে আমি চুলা থেকে নামিয়ে নিব। নামানোর পর পিঠাটি দেখুন একটি অংশ কিছুটা গর্ত হয়ে গিয়েছে, যেটা আমি আপনাদের চেক করার জন্য দেখিয়েছিলাম পিঠা হওয়ার আগে আঙুলে চাপ দিয়ে, আর বাকি অংশটি গর্ত হয়নি। এভাবে আপনারা বুঝবেন পিঠা হয়েছে কিনা। এবার আমি আপনাদের অন্য পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখাচ্ছি। এজন্য একটা পিঠা বানানোর জন্য যতটুকু গুঁড়ার প্রয়োজন ঠিক ততটুকু গুঁড়া নিয়ে এর মধ্যে কিছুটা নারকেল কোড়া আর স্বাদ অনুযায়ী মিষ্টি গুড় ব্যবহার করবেন। এবার সবগুলো উপকরণ আলতো হাতে মেখে নেবেন। আপনারা সবগুলো চালের গুঁড়ার মধ্যে এই গুড় আর নারকেল মেখে নেবেন না, তাহলে গুড় আর নারকেল থেকে পানি বের হয়ে এগুলো দলা পাকিয়ে যাবে। তাই যখন যে পিঠা তৈরি করবেন সেই পিঠার মধ্যে এভাবে আলতো হাতে মেখে নিয়ে ডাইসের মধ্যে পিঠার ডোটি দিয়ে দিবেন এবং খুব আলতো হাতে চেপে পিঠাটি তৈরি করবেন এবং কাপড়ের সাহায্যে মুড়িয়ে নিয়ে চুলায় ভাপে দিয়ে দিবেন। তাহলে আপনারা অন্যভাবে পিঠার স্বাদ নিতে পারবেন। এই পিঠাটিও আমার কাছে খেতে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চুলায় ভাপে দেওয়ার বিষয়টি একই রকম, তাই এই অংশটি আর আপনাদের দেখাচ্ছি না। পিঠাটি নামিয়ে আপনাদের দেখাচ্ছি পিঠাটি দেখতে কেমন হয়েছে।
আশা করছি আপনারা যারা নতুন ভাপা পিঠা তৈরি করেন তারা আমার এই রেসিপিতে পিঠা তৈরি করবেন এবং আপনাদের পিঠা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের আশায় রইলাম। এভাবে পিঠা তৈরি করে শীতের মৌসুমটি উপভোগ করুন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আশা করছি সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটির পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।